প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও শর্তসহ ঋণের কিস্তি নিয়ে আলোচনা। রাজধানীর অধিকাংশ পাম্পে তেলের সরবরাহ ঘাটতি, জ্বালানির আশায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, পর্যাপ্ত মজুদ আছে জানালেন মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। যমুনায় সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়মের প্রমাণ মেলায় রাজধানীর কলেজ গেটে দুটি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত, সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেবো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির দুই সমর্থক গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, আহত অন্তত 40। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধি দল। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আইএমএফ এর ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে অর্থনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন আইএমএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতি নিয়েও আলোচনা হয়। এ সময় জ্বালানি পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর ঋণের ছাড়ের বিষয়ে এপ্রিলে ওয়াশিংটনে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ব্যাংকিং সেক্টর তো অত্যন্ত খুবই খারাপ অবস্থায় আছে, শেয়ার বাজার খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে ট্যাক্স জিডিপি অবস্থা খুবই কঠিন। তো এগুলো থেকে উত্তরণ করতে হলে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা যে কথাগুলো বলেছি, আমরা বলেছি এগুলো বাস্তবায়নের মাধ্যমে এটা সম্ভব, এবং এগুলো বাস্তবায়নের যে পদক্ষেপগুলো আমরা একটার পর একটা নিয়ে যাচ্ছি। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময়ও বলতে পারছে না কর্তৃপক্ষ। অধিকাংশ ফিলিং স্টেশনে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। অনেকেই এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকুও শেষ করে ফেলেছেন। সাধারণ মানুষের মধ্যে এখন তীব্র আতঙ্ক কাজ করছে। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর করছে। ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতা সাময়িক সংকট তৈরি হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা দেখা দিয়েছে চাহিদায়। আর পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। হেমাদপুর ওই দিক থেকে আসতে আসতে আসাদ গেট পর্যন্ত আসছি, মানে কোনো পাম্পেই তেল দিচ্ছে না। গাড়িটা স্টার্ট করতে গেলে 150 গ্রাম করে তেল একবারে জায়গা, এরকম যদি 1000 বার স্টার্ট করা লাগে তাহলে 2 লিটার আর লিটার তেল এমনিতেই পুরা যায়। গভর্নমেন্ট থেকে বারবার বলতেছে আমাদের প্যানিক হওয়ার জন্য না, পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু দেখেন বাস্তব চিত্রটা দেখেন, আপনি নিজেও দেখছেন যে এখানে আসলে কোনো ধরনের তেল নাই। কালকে আমরা যে তেল পাইছি মানে কোঠায়, সেই তেলটা কালকে ভোর রাত্রে শেষ হয়ে গেছে। তো এখন আবার তেল আনার জন্য আমরা পাঠাইছি, তো তেল আসলে সেটা আমরা আবার চালু করতে পারবো। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজ ক্রেতাদের ভিড় রয়েছে। রেশনিং পদ্ধতিতে এখন তেল দেয়া হচ্ছে। রাজশাহী নগরী ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগগুলোতেই তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। হাতে গোনা কয়েকটা ফিলিং স্টেশনে তেল মিললেও রেশনিং করে দেয়ায় চাহিদা মিটছে না। 2-1টি স্থানে শুধু ডিজেল মিলছে, তাও আবার চাহিদার তুলনায় কম।
সাতক্ষীরা পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি মিলছে না। ক্রেতাদের অভিযোগ, পাম্পে তেল না দিয়ে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, আর সেখানে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দরে বিক্রি করা হচ্ছে। কর্মদিবসেও বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জের বেশিরভাগ পেট্রোল পাম্প। অকটেন ও পেট্রোল কোথাও মিলছে না, আর মাঝে মধ্যে ডিজেল পাওয়া গেলেও তার চাহিদার তুলনায় অপ্রতুল। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এমন পরিস্থিতি। এদিকে পাম্প মালিকদের উদ্বেগের কারণে বিভিন্ন জেলায় পাম্পে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরও নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। দুইটা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম। তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই, এরকম করে 9টা থেকে সিরিয়াল দিয়ে আসতেছি, এই যে এই পর্যন্ত এখনও সিরিয়াল শেষ হয়নি। আমরা পাম্পে গেলে 200 টাকার বেশি তেল পাচ্ছি না। 200 টাকার তেলে বাসায় যাচ্ছি, বাসা থেকে পাম্পে আসতেছি, এর মধ্যেই শেষ। মন্ত্রী সাহেব বললেন যে তেল আছে, তেলের কোনো ক্রাইসিস নাই, তাহলে আমরা এখানে এসে আপনার তেল পাচ্ছি না কেন? এদিকে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহ করতে কিছুটা দেরি হচ্ছে বলে সচিবালয়ে ব্রিফিংয়ে জানান জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাম তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে 90 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্যহার ঘোষণা করা হয়, যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে এখন 202 টাকা 29 পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটার প্রতি দাম বেড়েছে 89 টাকা 88 পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় 80% বৃদ্ধি। আর BERC জানিয়েছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। রাজধানীর কলেজ গেটে টিজি হাসপাতাল সহ 2টি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে মুক্তিযোদ্ধা টাওয়ারে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টিজি হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসকের দেখা মেলেনি, ব্যবস্থাপত্র চিকিৎসকের স্বাক্ষর নেই, অথচ NICU-তে 4 শিশু ভর্তি আছে, সেখানেও ডাক্তার পাওয়া যায়নি। এই হাসপাতালে ভর্তি সব রোগী ভাগিয়ে আনা হয়েছে। বিল এবং নানা অনিয়মের ব্যাপারেও অভিযোগ করেন রোগীরা। এদিকে পাশের আরেকটি হাসপাতালের NICU-তে গিয়েও চিকিৎসকের দেখা মেলেনি। চিকিৎসার পরিবেশ না থাকায় বন্ধ করে দেওয়া হয় ICU, NICU। মুক্তিযোদ্ধা টাওয়ারের মোট 5টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সব প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের ডিউটি অফিসার থাকে হচ্ছে আপনার 24 ঘন্টা। এখন কয়জন আছে? এখন আপাতত নেই, নাস্তা করতে গিয়েছি। আমার BMDC নাম্বার আমি ভুলে যাইনি, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি যে এই ব্যাপারে আপনাকে আমার মানে কোনো অ্যান্সার দেওয়ার কোনো ধরনের আইনগত বিষয় নেই। যেসব হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ঈদে হাসপাতালগুলোতে রোগীরা ভালো সেবা পেয়েছে। আরও জানান, এডিস মশা নিধনে 2 সিটি কর্পোরেশন একসাথে কাজ করবে। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, 40 জন আহত হয়েছেন। সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গ্রুপের জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 10 দিনের কারাদণ্ড দেয়। আর এ নিয়ে কাশেম মিয়া গ্রুপের শিশু মিয়া নামের একজনকে সন্দেহ করে জিয়াউর। এরই জেরে সম্প্রতি শিশু মিয়াকে মারধর করে, তার মোটরসাইকেলও ছিনিয়ে নেয় জিয়াউর। এ নিয়ে গত মঙ্গলবার রহিম তালুকদার কাশেম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং আজ সকালে আবারও টেঁটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। এ সময় আক্তার হাবিব নামের 2 জন ঘটনাস্থলে প্রাণ হারান, আর উভয় পক্ষের অন্তত 40 জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রাখা সহ প্রায় 2 ডজন অধ্যাদেশ সংসদে পাঠানোর বিষয়ে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। তবে গুম, খুন প্রতিরোধ, পুলিশ কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় সহ কিছু অধ্যাদেশে সংশোধনী দিয়েছেন বিশেষ কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ পর্যালোচনার কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে সংবিধানের চাইতে জুলাই চেতনাকে গুরুত্ব দেওয়ার দাবি জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের। সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের করা 133টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। সেজন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে 14 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি করা হয়। বুধবার সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে, যেখানে অধ্যাদেশ যাচাই বাছাই করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ কমিটির বেশিরভাগ সদস্য। বিরোধী দল থেকে ছিলেন এমপি মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান। প্রথম দিনের বৈঠকে 133টি অধ্যাদেশের মধ্যে 27টি নিয়ে আলোচনা হয়। জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। 27টি পর্যন্ত আজকে গিয়েছি, এর মধ্যে 4-5টা নেক্সট মিটিংয়ে আলোচনা হয়, পরবর্তী সময় আলোচনা হবে, আরও সংশোধন কি বলে বিয়োজন সহ। আর বেশিরভাগ বিষয়ে আমরা একমত হয়েছে। অধ্যাদেশের গুরুত্ব বিবেচনায় আরও কয়েকটি বৈঠক করবে সংসদীয় এই বিশেষ কমিটি, যার মধ্যে কিছু অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উত্থাপিত হবে, কয়েকটি হবে সংশোধন করে। সংবিধান নাকি জুলাই আকাঙ্ক্ষা আলোচনায় কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে কমিটির কাছে? আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। 2 এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশ নিয়ে প্রতিবেদন জমা দিবে 14 সদস্যের এই বিশেষ কমিটি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়, এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি, এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে সিডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছেন, 10ম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে, সেখান থেকেই জানতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়েছিল। আর এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে বলেও জানান তথ্যমন্ত্রী। বলেন, ইতিহাস চর্চার উপরই সুশাসনে গতি নির্ভর করে। এই ধরনের প্রকাশনা এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনসিউলার অ্যাক্সেস পায়নি ঢাকা, তবে তাদের ফিরিয়ে বিচার করা সরকারের অগ্রাধিকার। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দ্রুতই অ্যাক্সেস পাবে এমন আশা করছে সরকার। ভিন্ন এক প্রশ্নের জবাবে শামা ওবায়দ বলেন, শেখ হাসিনা সহ ভারতে যারা পালিয়ে আছে তাদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সাথে কথা হয়েছে। এবং অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপত্তা সার্বক্ষণিকভাবে দিতে কাজ করছে সকল মিশন। 2000-এর বেশি ছাত্ররা দেশটিতে নিরাপদে আছে, তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 71-এর আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতিতে কাজ করছে সরকার এবং ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যালও মিলেছে।
যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। লম্বা ছুটির পর খুলেছে ব্যাংক, চলছে স্বাভাবিক কার্যক্রম। অনেক শাখায় ঈদ ঘিরে বাড়তি আয়োজন ছিল। ব্যাংকাররা জানালেন বিভিন্ন শাখায় গ্রাহকরা টাকা জমা দিতে বেশি আসছেন। ট্রেজারি বিল, এলসি, অন্যান্য ব্যবসায়িক সেবা ঘিরে ব্যস্ততা বাড়বে আগামী সপ্তাহে। আর তখন ছুটির শেষে কাজে যোগ দেবেন সব কর্মকর্তা-কর্মচারীরাও। ঈদের ছুটি শেষে ব্যাংকের প্রথম কর্মদিবস ছিল উৎসবমুখর। আগেভাগেই বিভিন্ন শাখায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা সেরে নিলেন ঈদের শুভেচ্ছা বিনিময়, বাদ পড়েনি কোলাকুলিও। একই অভ্যর্থনা পান পরিচিত গ্রাহকরাও। টানা ছুটির পর সরকারি ব্যাংকের শাখায় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের আগে যেখানে নগদ টাকা তোলার প্রবণতা বেশি থাকে, এবার তা উল্টো। বেশিরভাগই এসেছেন টাকা জমা দিতে, সাথে ডিপিএস অথবা ঋণের কিস্তি পরিশোধও বাদ পড়েনি। ঈদের আগে ভালো কাজ ছিল ব্যাংকে, ওইটা হয়েছে। এখন ঈদের পরে আসা দেখলাম লোকজনও আছে, অফিসাররা আছে, আমাদের সেবা ওনাদের কাছ থেকে পাইতেছি ভালো। আমি কাগজপত্র রেডি করে নিয়ে আসছিলাম, আমি ওই সেকশনে গেছি, তাদের পেয়েছি এবং তারা আমার কাগজপত্র দেখে সব কিছু রেডি করে আমার এই 3-4 মিনিটের মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে। ব্যাংকের সব শাখায় অবশ্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শতভাগ নয়। স্বাধীনতা দিবসের আগের 2 দিন ছুটি নিয়ে রোববার থেকে কাজে যোগ দেবেন অনেকে। আজকের মতো আগামীকালও হয়তো একটু মানুষের উপস্থিতি, গ্রাহকের উপস্থিতিটা বা এই উৎসবের আমেজটা থাকবে, এবং এর পরবর্তী যেটা কর্মদিবস, দ্যাট মিনস হচ্ছে আগামী রোববার থেকে স্বাভাবিক কর্মব্যস্ততা বা স্বাভাবিক গ্রাহক উপস্থিতি আমরা দেখতে পাবো বলে আশা করছি। বেসরকারি ব্যাংকে অবশ্য গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক কম। সকাল থেকে উৎসবের আমেজ ছিল এখানেও। ঈদের পোশাক পরে কাজে যোগ দেন অনেক কর্মকর্তা। ছিল কর্মীদের জন্য বিশেষ আয়োজন। এর বাইরে গ্রাহকদের লেনদেন ও অন্যান্য সেবায় ব্যস্ততা ছিল মতিঝিলের ব্যাংক পাড়ায়। ব্যাংকারদের উপস্থিতি, আমরা যাদের আসার কথা ছিল মাশাআল্লাহ আমরা সবাই এসেছি আর কি। আর গ্রাহকদের সাথেও আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করছি, যার জন্য আসলে আমাদের ভালো লাগছে আলহামদুলিল্লাহ। 7 দিন ছুটির পর মঙ্গলবার খুলেছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজার। লেনদেন শুরু হয় দরপতনের মধ্য দিয়ে। বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল বেশ কম। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার দিবাগত রাতে বাড়িধারা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাড়িধারা DOHS এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান গোয়েন্দা পুলিশের প্রধান। তিনি জানান, ঢাকা ও ফেনী মিলিয়ে মোট 11টি মামলা রয়েছে মাসুদ চৌধুরীর নামে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 5 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এবং মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়া জনশক্তি রফতানির মূল হোতা। ডিবি প্রধান জানান, 1-11 সময় মাসুদ চৌধুরীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো অভিযোগ পেলেও তা খতিয়ে দেখা হবে। যে সাম্প্রতিককালের মামলা না, এগুলো তো অনেক আগেকার মামলা। এমন না যে আমরা সাম্প্রতিককালের মামলা রুজু করেছি। এগুলো সব মামলা এবং এগুলো সব কোনোটাই পুলিশ বাদী না। এগুলো তো ম্যাক্সিমাম পাবলিক বাদী হয়ে মামলা করেছে। এগুলো তো অনেক পুরাতন। আমরা অনেক দিন হলে ওনাকে খুঁজতেছি। আর ওয়ারেন্টের আসামি তো সে, তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে 2.5 মাসে প্রায় 25,000 ইউটিলাইজেশন পারমিশন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি বছরের প্রথম দিন থেকে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সেবা সফটওয়্যারের মাধ্যমে দেওয়া হচ্ছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করতে ইউটিলাইজেশন পারমিশন পাচ্ছে। আর সংশ্লিষ্ট দলিলাদিও অনলাইনে যাচাই করছে রাজস্ব বোর্ড। এতে লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না। ইতিমধ্যে 3টি কমিশনারেট হতে 24,963টি ইউটিলাইজেশন পারমিশন অনলাইনে জারি করা হয়েছে। এনবিআর বলছে, কাস্টমস প্রশাসনকে স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবেই পর্যায়ক্রমে বন্ড অডিটও অটোমেশনের আওতায় আসবে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। সকালে নাটোরের লালপুরে ট্রাক চাপায় ইজিবাইকে 3 যাত্রী নিহত হয়েছে, 6 জন আহত হয়েছে। সকালে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা। পুলিশ জানায়, একটি ইজিবাইকে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন 7 যাত্রী।
নবীনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে জাহিদুল ইসলাম নামের ইজি বাইকের এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে মনিরুল ও বাবুল নামের আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। এছাড়া সিংড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে যশোরে বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে যশোর মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় এই ঘটনা। পুলিশ জানায় চুয়াডাঙ্গায় একটি অনুষ্ঠান শেষে পরিবারের 6 সদস্যকে নিয়ে প্রাইভেট কারে করে মনিরামপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুল মজিদ সর্দার। গাইদঘাট কোল্ড স্টোরেজের কাছে পৌঁছলে হঠাৎ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের একটি বট গাছে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেট কারটি। ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল মজিদ সর্দার ও তার ছেলে মাহমুদুল হাসান জনির। আর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর জনির মেয়ে মাহাবিন হাসান শেহরিশকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নেই ফিরছেন ঢাকায়। আর ছুটির শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকে আজই অফিসে যোগ দেবেন। আর মাঝে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র শনিবার ঢাকায় ফিরবেন বলেও জানান তারা। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসছি, পড়ছি ঢাকায় বরিশাল থেকে। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো, ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি। ভালোভাবেই কাটছে, কোনো অসুবিধা হয় নাই, ঈদ যাত্রাও ভালো হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়কপথেও ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঈদের ছুটিতে যারা বাড়ি যেতে পারেননি, আবার অনেকে তাদের বাড়ি যাচ্ছেন আজ। তারা রাজধানী ছাড়ছেন, বলছেন ভোগান্তি এড়াতেই ঈদের আগে বাড়িতে যাননি, এখন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন। টানা 7 দিন ঈদের ছুটি শেষে বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ব্যবসায়ীদের উপস্থিতি কম, ঈদ শুভেচ্ছা বিনিময় করেই কাটাচ্ছেন তারা। আর এর আগে 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন ঈদের ছুটিতে বন্দর বন্ধ ছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সরকারি ছুটির এই কদিনে কাস্টমসের সাথে সমন্বয় করে বন্দরের কার্যক্রম সীমিত আকারে চালু ছিল। ঈদের ছুটি শেষে দেশের পর্যটন স্পটগুলোতে আজও ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। কক্সবাজারের সাগরের নীল জলরাশি হাতছানিতে পরিবার পরিজন নিয়ে অনেকেই মেতেছেন সমুদ্র স্নানে। বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাচ্ছেন কেউ কেউ। গেল কয়েকদিনে ভ্রমণ পিপাসুদের ভিড় থাকায় পর্যটন ব্যবসায়ীরাও বেশ খুশি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জেও পর্যটকদের আনাগোনা রয়েছে।